আসসালামু আলাইকুম। সবাইকে ট্রাইকর লার্নিংয়ে স্বাগতম। আমি মোহাম্মদ মুশির রহমান খালেদ আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর আইসিটি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। অধ্যায়ের প্রথমেই আমাদের জানতে হবে উপাত্ত ও তথ্য কী। উপাত্তর ইংরেজি হচ্ছে ডেটা, তথ্যের ইংরেজি ইনফরমেশন। উপাত্ত উপাত্ত হলো এমন কিছু সংখ্যা, নাম বা চিহ্ন যা আলাদাভাবে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। অর্থাৎ যে সংখ্যা, নাম, চিহ্ন কোনো অর্থ প্রকাশ করে না, যেটা থেকে আমরা কোনো অর্থ বুঝি না বা আমাদের কাছে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে উপাত্ত। দেখো এখানে উদাহরণ হিসেবে কে আছে, 98, 100, সুজন, ঢাকা। দেখো নোটে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে কি, এগুলো আলাদাভাবে দেখলে কিছু বোঝা যায় না। দেখো এগুলো কিন্তু কোনো আলাদা অর্থ প্রকাশ করতেছে না বা আমাদের কাছে এগুলোর কোনো পূর্ণাঙ্গ অর্থ নেই। এই জন্য এগুলো হচ্ছে উপাত্ত বা ডেটা। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে তথ্য বা ইনফরমেশন। উপাত্তের সঙ্গে বা সাথে যখন কোনো প্রেক্ষাপট বা অর্থ জুড়ে দেওয়া হয় এবং সেটি মানুষের ব্যবহারের উপযোগী হয়, তখন তাকে তথ্য বলে, তথ্য বা ইনফরমেশন বলে। অর্থাৎ আমরা যে উপাত্তের উদাহরণগুলো পড়লাম, 98, 100, সুজন, ঢাকা, এইগুলোর সাথে যখন কোনো প্রেক্ষাপট বা অর্থ জুড়ে দেওয়া হবে এবং আমাদের কাছে সেটি ব্যবহারের উপযোগী হবে, আমরা একটা অর্থ সেখান থেকে নিতে পারবো বা বুঝবো, তখন সেটাকে আমরা তথ্য বলতে পারবো। দেখো এখানে উদাহরণ হিসেবে কে আছে, সুজন ঢাকায় থাকে এবং সে পরীক্ষায় 100-তে 98 পেয়েছে। এখানে নোটে কি আছে, এটি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, তাই এটি তথ্য। দেখো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি সুজন কোথায় থাকে, ঢাকায় থাকে। সে পরীক্ষায় 100-তে কত পেয়েছে, 98 পেয়েছে। অর্থাৎ এটা আমাদের কাছে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতেছে, এজন্য এটা তথ্য। নিচে কি দেওয়া আছে, নিচে দেওয়া হচ্ছে তথ্য আর উপাত্তের সম্পর্ক। উপাত্ত দিয়ে তথ্য তৈরি হয়। দেখো এখানে যে উদাহরণগুলো ছিল উপাত্তের, ওইগুলো দিয়ে কিন্তু এখানে তথ্য তৈরি হয়েছে, যে সুজন ঢাকা 198, সুজন ঢাকায় থাকে, সে পরীক্ষায় 100-তে 98 পেয়েছে। অর্থাৎ উপাত্তগুলো দিয়েই একটা স্টোরি বা গল্প তৈরি হয়েছে, সেটাকে আমরা তথ্য বলতে পারতেছি। অর্থাৎ উপাত্ত দিয়ে তথ্য তৈরি হয়। দেখো এখানে কি আছে, এটা একটু হাইলাইট করে দিই। উপাত্ত প্লাস প্রেক্ষাপট ইকুয়াল তথ্য। অর্থাৎ উপাত্তের সঙ্গে যখন একটা প্রেক্ষাপট বা গল্প থাকে, তখন সেটাকে বলা হয় তথ্য। ঠিক আছে, চলো সামনে যাক। এরপর কি আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি, যেটা আমাদের সাবজেক্টের নাম আইসিটি। সেইটা কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, সেইটা জানার আগে আমাদের জানতে হবে প্রযুক্তিটা কি। প্রযুক্তি বা টেকনোলজি, বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহারিক রূপ দেওয়াটাই হলো প্রযুক্তি। অর্থাৎ আমাদের যে বিজ্ঞানের জ্ঞান, অর্থাৎ মনে করো আমি যে স্মার্ট বোর্ডে ক্লাসটা নিচ্ছি, এই স্মার্ট বোর্ড বানাইতে প্রথমে কিন্তু নলেজ লাগছে, নলেজ গ্যাদার করা লাগছে। সেটাকে ব্যবহারিক রূপ দিয়ে আজকে এটা হয়েছে, একটা স্ট্রাকচার গঠিত হয়েছে, যেটাতে আমি লিখতে পারতেছি, তোমাদের দেখাচ্ছি, শো করতেছে। আমরা কিন্তু এটাকে একটা ব্যবহারিক রূপ দিছি, এই জন্য এটা হচ্ছে প্রযুক্তি। প্রথমে আমরা জ্ঞান লব্ধ করে, জ্ঞান গ্যাদার করে, তারপর আমরা এটাকে ব্যবহারিক রূপ দিছি, তখন এটা এমন একটা আকৃতিতে আসছে, আর এটাই হলো প্রযুক্তি। এরপর কি আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা আইসিটি। সেটা কি, যে প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ, সত্যতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনা করা হয়, তাকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলে। অর্থাৎ আমরা জ্ঞান বা তথ্য যখন গ্যাদার করলাম, একত্রিত করলাম প্রযুক্তিতে রূপান্তরিত করার জন্য, তখন কিন্তু আমরা প্রথমে তথ্য সংগ্রহ করছি। তখন সেই তথ্যের সত্যতা যাচাই, সেটা কাজ করবে কি না, শুধু শুধু একটা তথ্য তো জেনে লাভ নেই, এটা সত্যতা যাচাই করতে হবে। এখন এটার ভিতরে একটা প্রসেসর আছে, এখন এখানে যদি আমি একটা পাথর দিই, এটা কি চলবে? চলবে না। সো একটা প্র্যাকটিক্যাল রূপ থাকতে হবে সব কিছুর, যে এটা কাজ করে কি না।
এটা হচ্ছে সত্যতা যাচাই। তারপর সংরক্ষণ, এখানে তথ্য সংরক্ষণ বলতে কি বোঝাচ্ছে, আমি এই যে স্লাইডটা, এটা তো এই ডিভাইসে সংরক্ষণ করা আছে, সেভ করা আছে, সো আমি এটা সংরক্ষণ করতে পারতেছি তথ্যটাকে এই ডিভাইসে। তার প্রক্রিয়াকরণ, অর্থাৎ আমি আপডেট করতেছি, এখানে লিখতেছি, এটাই প্রক্রিয়াকরণ। আধুনিকীকরণ, এটাতে আমি ছবি বা অন্য কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারি, এটা আপডেটের একটা অংশ, সো এটা আধুনিকীকরণ। পরিবহন অর্থাৎ একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ট্রান্সপোর্ট করা, আমি কেবল দিয়ে বা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে আমি খুব সহজেই এই ফাইলটা অন্য একটা ডিভাইসে পাঠাতে পারতেছি, এটা হচ্ছে পরিবহন। বিতরণ বা ব্যবস্থাপনা কি, আমি দেখো আমি যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা আমি যখন রেকর্ড শেষ হবে কম্পিউটারে সেভ করে আমি ফেসবুকে ইউটিউবে আপলোড দিব, এটা হচ্ছে বিতরণ বা ব্যবস্থাপনার উদাহরণ। আমি এটা বিতরণ করে দিচ্ছি সবার মাঝে। এগুলো হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি। এগুলোর সব কিছুর সমন্বয়ে, তথ্যের এই সব কিছুর সমন্বয়েই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি গঠিত হয়েছে। এরপর কি আছে, ডিজিটাল বাংলাদেশ। আইসিটি ব্যবহার করে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সহজ, সমৃদ্ধ ও উন্নত করার লক্ষ্যকেই ডিজিটাল বাংলাদেশ বলা হয়। অর্থাৎ আমরা যে আইসিটি ব্যবহার করি, আমরা যে এত কিছু করলাম, তথ্য সংগ্রহ করলাম, সত্য যাচাই করলাম, সংরক্ষণ করলাম, আমরা লাইফটাকে ইজি করলাম। দেখো আমি তোমাদের এখান থেকে পড়াচ্ছি, ধরো তুমি সিলেটে আছো, বরিশাল আছো বা অন্য কোনো জেলায় আছো, আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, বাট তুমি কিন্তু এটা দেখতে পারতেছো, এটাতে কিন্তু আমাদের জীবনটা সহজ হয়েছে, সমৃদ্ধ হয়েছে, এটা আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে। আর বাংলাদেশের মানুষের জীবনযাত্রা সহজ, সমৃদ্ধ ও উন্নত করার লক্ষ্যকেই ডিজিটাল বাংলাদেশ বলা হয় এই আইসিটির কল্যাণে। এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, বাট এমনি একটু পড়ে রেখো, দ্যাটস ইট। তাছাড়া এইটাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিয়ে পড়িও। ওকে, এরপর কি আছে, আইসিটির ইতিহাস ও বিপ্লব, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। অর্থাৎ আইসিটির ইতিহাস বা বিপ্লব কেমনে ঘটছিল ওইটা যদি আমরা প্রথমেই বলি, কি আছে, প্রথম বিপ্লব। প্রথমে আসে কি, প্রথম বিপ্লব, এরপরে আসে শিল্প বিপ্লব, এরপরে আসে আধুনিক বিপ্লব বা আইসিটি। প্রথম বিপ্লবটা কি, যখন মানুষ যাযাবরের জীবন ছেড়ে চাষাবাদ শুরু করে, অর্থাৎ তারা শিখে কেমনে চাষাবাদ করতে হয়, কেমনে ফসল ফলাইতে হয় বা গবাদি পশু লালন পালন করতে হয়। এর আগে তো মানুষ যাযাবরের মতো জীবনযাপন করতো, বন থেকে মনে করো পশু বা অন্য কিছু ফলমূল আরোহণ করে ওইগুলা খাইতো, শিকার করতো। বাট যখন কৃষিকাজ শুরু হয়, কৃষি আবিষ্কার হয়, ওইটা হচ্ছে আইসিটির ইতিহাস বা বিপ্লবের প্রথম অংশ। এটা হচ্ছে বলা হয় কি, এটাকে বলা হয় প্রথম বিপ্লব। প্রথম বিপ্লবের পরে কি হয়, শিল্প বিপ্লব। বাষ্প ইঞ্জিন আবিষ্কারের পর কলকারখানা ও যান্ত্রিক সভ্যতার বিকাশ। অর্থাৎ বাষ্প ইঞ্জিন, যেটা ইঞ্জিন, ওইটা যখন আবিষ্কার হয়, আবিষ্কারের পরে কলকারখানা বা যান্ত্রিক সভ্যতার বিকাশ ঘটে। কেমনে, কলকারখানা যেমন মনে করো আগে যেখানে মানুষ কাজ করতো, পাথর ভাঙতে হয়তো মানুষ কাজ করতো, হাতুড়ি দিয়ে ভাঙতো, সেটা মেশিন করে দিচ্ছে, ইঞ্জিন করে দিচ্ছে পিস্টন দিয়ে। তারপরে মনে করো রেলগাড়ি বা অন্য অন্য গাড়ি, এগুলো তো সব কিছু তো ইঞ্জিন ইউজ হইতো, বা এখনও হয়। তখন হচ্ছে বাষ্প ইঞ্জিন ব্যবহৃত হতো। এখন যদিও ইঞ্জিনটা এখন আপডেট হয়েছে, তখন ফার্স্ট হচ্ছে বাষ্প ইঞ্জিন যখন আবিষ্কৃত হয়, তখন রেলগাড়ি চলতো। তখন কিন্তু মানুষের যাতায়াত যেখানে হচ্ছে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে করতে হতো, এই বাষ্প ইঞ্জিন আবিষ্কৃত হওয়ার পরে মানুষ খুব সহজে রেলগাড়ি বা অন্য যেসব যানবাহন ছিল, বাস বা অন্য কিছু যাতায়াত করতে পারতো। এটা হচ্ছে শিল্প বিপ্লব। এরপরে সর্বশেষ কি হয়েছে, আধুনিক বিপ্লব বা আইসিটি। কম্পিউটার, ইন্টারনেট ও মোবাইল ফোনের আবিষ্কার, এটা হচ্ছে আধুনিক বিপ্লব। কি কি, কম্পিউটার, ইন্টারনেট এবং মোবাইল ফোনের আবিষ্কার হচ্ছে আধুনিক বিপ্লব। এর ফলে পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে, যাকে বলে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম নিয়ে আমরা সামনে আরেকটু আলোচনা করবো ডিটেলসে। বাট এটা বুঝে রাখো যে আমরা খুব সহজেই, মনে করো তোমার কোনো ফ্রেন্ড বা তোমার কোনো রিলেটিভস পৃথিবীর অন্য প্রান্তে থাকে, আমেরিকাতে থাকে বা কানাডা বা অস্ট্রেলিয়া, অন্য কোথাও, তুমি কিন্তু খুব সহজেই তোমার মোবাইল ফোনের মাধ্যমে তাকে মেসেজ সেন্ড করতে পারতেছো, মেসেজের সাথে অডিও, ভিডিও, ইমেজ এগুলো যুক্ত করে দিতে পারতেছো। সো আমরা কিন্তু খুব সহজে একটা মানুষের সাথে এখন যোগাযোগ করতে পারি। এর ফলে পৃথিবীটা কিন্তু এখন ছোট হয়ে আসছে। আগে যেখানে একটা চিঠি পাঠাইতে 2-3 মাস লেগে যেত, এখন কিন্তু আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি। এই জন্য এটাকে কী বলা হয়েছে, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। অর্থাৎ এই বিশ্বটা একটা গ্রামের মতো পরিণত হয়েছে, এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। এরপর কি আছে,
আইসিটি যন্ত্রপাতির বিবর্তন, অর্থাৎ কম্পিউটারের ইতিহাস। প্রথম কম্পিউটার হচ্ছে ENIAC। এই ENIAC হচ্ছে পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার। এই ENIAC এত বড় ছিল যে এটা রাখার জন্য একটা আস্ত রুমের প্রয়োজন ছিল এবং এটি চালাতে প্রচুর বিদ্যুৎ লাগতো। দেখো এই যে নিচে একটা সুবিধা আছে ENIAC-এর, দেখো জাস্ট কত বড় এই কম্পিউটারটা। এটা রাখতে কিন্তু একটা পুরো রুম লেগে গেছে, ঘর লেগে গেছে এটা রাখতে, এত বড় ছিল। আর এটা দেখো এত বড়, এই জন্য এটার বিদ্যুৎ খরচও বেশি হবে। এটা ছিল হচ্ছে পৃথিবীর ইতিহাসের প্রথম ডিজিটাল কম্পিউটার। পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে কি? ENIAC। এরপর কি? এরপরে হচ্ছে ট্রানজিস্টর বা মাইক্রোপ্রসেসর। এই দুটো এক কম্পিউটারের অংশ। মাইক্রোপ্রসেসর হচ্ছে যেটা কম্পিউটারকে রান করে, অর্থাৎ এই যে স্মার্ট বোর্ড, এটার ভিতরে একটা প্রসেসর আছে। এইটার ফলে আমি এটাতে লিখতে পারতেছি, এই সফটওয়্যারটা ওপেন হয়েছে, সব কিছু চলতেছে কি দিয়ে? প্রসেসর দিয়ে। যখন এটা আবিষ্কৃত হয়, মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে? এটা তোমাদের মনে রাখার দরকার নাই, এমনি জাস্ট জানার জন্য। 1971-এ, 1971 সালে আমাদের যুদ্ধের সময় মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। আবিষ্কার করা হচ্ছে IBM কোম্পানি। এই মাইক্রোপ্রসেসরের আবিষ্কারের পরে কম্পিউটারের আকার এক লাফে অনেক ছোট হয়ে যায় এবং এটি মানুষের হাতের মুঠে চলে আসে। এই মাইক্রোপ্রসেসর হচ্ছে খুবই ছোট একটা চিপ। এটা পুরো কম্পিউটারকে রান করতে পারে। যখন একটা প্রসেসর যখন খুব ছোট হয়ে যায়, তো কম্পিউটার আকারটা এমনি ছোট হয়ে যাবে, কারণ প্রসেসর যত ছোট ডিভাইসটা ততই ছোট হবে। আর ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর হচ্ছে বিদ্যুৎ প্রবাহটাকে ঠিক রাখে, অর্থাৎ যেন বেশি ফ্লো না আসে বা কম যেন না হয়, যাতে কম্পিউটারটা ঠিকভাবে বিদ্যুৎ নিতে পারে, সঠিক পরিমাণ নিতে পারে। এটা কাজ করে কি? ট্রানজিস্টর কাজ করে এই ক্ষেত্রে, ট্রানজিস্টর। এরপর কি আসলো? পার্সোনাল কম্পিউটার বা পিসি। এখন আমরা যেটা ইউজ করি যে পার্সোনাল কম্পিউটার, সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি ছোট কম্পিউটার, এটা হচ্ছে পিসি। অ্যান্ড লাস্ট, ল্যাপটপ ও স্মার্টফোন। ল্যাপটপ, ট্যাবলেট, বর্তমানে স্মার্টফোন আসলে কম্পিউটারের একদম আধুনিক ও ছোট রূপ। এখন তো আবার স্মার্ট ওয়াচও আসছে, এটা আরও ছোটো। এখন স্মার্ট রিংও আছে, মেটার স্মার্ট গ্লাস আছে, অনেক কিছু আছে। এগুলো হচ্ছে কম্পিউটার একদম আধুনিক ও ছোট রূপ, অর্থাৎ এগুলোতে মাইক্রোপ্রসেসর ইউজ করে, খুবই ছোটো ছোটো চিপ থাকে এবং এগুলা ওয়ান কাইন্ড অফ কম্পিউটার। এগুলো কিন্তু আমরা খুব সহজে ক্যারি করতে পারি। একটা ফোন আমরা পকেটে নিতে পারি, ল্যাপটপ ছোটো একটা ব্যাগে করে ক্যারি করা যায়। আগে দেখলা তো প্রথমে যে ENIAC ছিল এটা কত বড় ছিল, বাট এখন আমরা একটা কম্পিউটার বা ল্যাপটপ, যেটা বলা হয় আধুনিক রূপ ল্যাপটপ কম্পিউটারের, ওটা কিন্তু আমরা খুব সহজে একটা ব্যাগে ক্যারি করতে পারতেছি। এরপর কি আছে? আইসিটির বাস্তব ব্যবহার, কোথায় কিভাবে ব্যবহৃত হয়। প্রথমে কি আছে? ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ। ব্যক্তিগত কাজে আমরা কি কি ইউজ করি? এটা স্মার্টফোন বা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলা বা ভিডিও কল করা যায়, সাথে মেসেজ দিতে পারি, অডিও পাঠানো যায়, ফাইল পাঠানো যায়, অনেক কিছু। এগুলোর মাধ্যমে আমরা ব্যক্তিগত যোগাযোগ করে থাকি। এরপর কি আছে? সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সমাজ, বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রাখা যায়। অলমোস্ট আমরা সবাই এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করি। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ফ্রেন্ড বা রিলেটিভ যারা আছে তাদের সাথে কানেক্টেড থাকতে পারতেছি। সো এটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আইসিটির বাস্তব ব্যবহার। এরপর কি আছে? শিক্ষাক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুম। মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রজেক্টরের সাহায্যে অ্যানিমেশন, ছবি বা ভিডিওর মাধ্যমে পড়ালেখা অনেক সহজ ও আনন্দদায়ক করা হয়েছে। অর্থাৎ দেখো, আমি একটু আগে কিন্তু ENIAC যে দেখাইলাম, এটা কিন্তু একটা ক্লাসে যেখানে হয়তো ইন্টারনেট কানেকশন বা প্রজেক্টর, স্মার্ট ডিভাইস নাই, সেখানে কিন্তু দেখানো সম্ভব না। বাট যেসব জায়গায় এগুলো আছে ওইগুলো কিন্তু মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া সম্ভব খুব সহজেই। আমি দেখো একটু আগে তোমাদের ENIAC-এর একটা ছবি আমি গুগল থেকে নিয়ে ওখানে বসায় দিছি, তোমরা কিন্তু খুব সহজেই ওই ছবিটা দেখতে পারলা। আমি তোমাদের বললাম এটা, তারপর কিন্তু আমি তোমাদের একটা ছবি দেখাইলাম। সো এর মাধ্যমে ক্লাসটাকে কিন্তু একটু আনন্দদায়ক বা সহজ করা হলো, তোমরা বাস্তব একটা উদাহরণ দেখতে পারলা চোখের সামনে। এরপর কি আছে? ইবুক। ইবুকটা কি? ইবুক হচ্ছে যেটা স্মার্ট ডিভাইসে সংরক্ষণ করা যায়। এটা PDF বা অন্য কোনো ফরম্যাটে হতে পারে, EPUB। এগুলো এখন আর আমাদের ওই ভারী বইতে হয় না। আমরা একটা পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে হাজার হাজার বই রাখতে পারি। এখন কিন্তু মনে করো আমাদের ওই 10টা-20টা বই ক্যারি করার দরকার নেই। একটা সিঙ্গেল ল্যাপটপ বা ট্যাবলেটে আমরা কিন্তু খুব সহজেই বইগুলো নিয়ে
আমাদের ক্লাসরুমে যেতে পারতেছি। সো আমাদের ওই ভারী বইয়ে ক্যারি করতে হয় না। এরপরে আছে কি অনলাইন ক্লাস ও পরীক্ষা। ঘরে বসে দূর দূরান্তের শিক্ষকদের ক্লাস করা, অনলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে। যেটা তোমরা এখন করতেছো ওইটাই হচ্ছে অনলাইন ক্লাসের উদাহরণ এবং আইসিটির বাস্তব ব্যবহার। এরপরে চিকিৎসা ক্ষেত্রে আইসিটির বাস্তব ব্যবহার। আধুনিক আইসিটি যন্ত্রপাতির সাহায্যে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়, যেমন এমআরআই, সিটি স্ক্যান বা এক্স রে। একসময় কিন্তু এগুলো ছিল না, রোগ নির্ণয় করা যেত না, বাট আইসিটির কল্যাণে আমরা কিন্তু এখন খুব সহজেই এই রোগগুলো নির্ণয় করতে পারতেছি। এরপর কী আছে টেলিমেডিসিন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। টেলিমেডিসিনটা কি? প্রত্যন্ত অঞ্চলে বসেও মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে শহরের বড় ও বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা বা পরামর্শ নেওয়াকে বলা হয় টেলিমেডিসিন। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে কোনো চর অঞ্চল বা অন্য কোনো এলাকায় যেখানে ডাক্তার থাকে না বা যায় না, ওইখানকার মানুষ কিন্তু খুব সহজেই ইন্টারনেট বা মোবাইল ফোনের সাহায্যে এসব ডাক্তারের কাছে চিকিৎসা সেবা বা পরামর্শ নিতে পারতেছে। যারা শহরে বা অন্য কোথাও থাকে তাদের কাছে কিন্তু যোগাযোগ করে এই চিকিৎসা সেবা নিতে পারতেছে। এটাকে বলা হয় টেলিমেডিসিন। এরপরে কৃষিক্ষেত্রে আইসিটির বাস্তব ব্যবহার। রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে কৃষকরা আবহাওয়ার পূর্বাভাস, ফসলের রোগবালাই ও কীটনাশক ব্যবহারের সঠিক তথ্য পাচ্ছেন। এই আবহাওয়ার পূর্বাভাস বা ফসলের রোগবালাই, কীটনাশক কখন ব্যবহার করতে হবে বা আবহাওয়ার পূর্বাভাস কী, এটা কিন্তু কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা জানার ফলেই তারা ফসলগুলা উঠাতে পারতেছে কেটে। মনে করো যেগুলো ধান বা গম যেগুলো আছে, হয়তো শুনলো বৃষ্টি হবে, তারা কিন্তু ওইটা কিন্তু আর তাহলে জমিতে রাখবে না, ওইটা তারা কেটে নিয়ে আসবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। রেডিও, টেলিভিশন বা ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু এইসব তথ্য খুব সহজেই পাচ্ছে। এরপর আছে কিছু বিশেষায়িত অ্যাপ বা সফটওয়্যার। মোবাইল অ্যাপ ব্যবহার করে ফসলের দাম এবং বাজার দর সরাসরি জানা যায়। এসব অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করে কোন ফসলের দাম কেমন চলতেছে, কত করে কেজি, রেট কত, এটা কিন্তু খুব সহজেই এখন সরাসরি জানা যায়। এরপরে বিনোদন। কম্পিউটার বা মোবাইলে গান শোনা, সিনেমা দেখা, গেম খেলা যায়। এটা অলমোস্ট আমরা সবাই করি, সিনেমা দেখি, গান শুনি, অনেকে গেম খেলে, পাবজি, ফ্রি ফায়ার এটসেট্রা, অনেক কিছু। এগুলো হচ্ছে আমাদের বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপর কি আছে, বর্তমানে সিনেমা তৈরিতে প্রচুর পরিমাণে কম্পিউটার গ্রাফিক্স ও অ্যানিমেশন ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু আইসিটির কল্যাণে। কি? কম্পিউটার গ্রাফিক্স ও অ্যানিমেশন। তোমরা যারা অ্যানিমেশন দেখো তারা জানো, এইসব অ্যানিমেশন বানাইতে কিন্তু এই আইসিটি ব্যবহার করা হয়। এরপর অফিস ও ব্যবসা বাণিজ্য। ব্যাংক, বিমা, কর্পোরেট অফিসে হিসাব নিকাশ বা তথ্য সংরক্ষণের কাজ নিখুঁতভাবে আইসিটির মাধ্যমে করা হয়। অর্থাৎ কোনো কিছুর হিসাব রাখা, কোনটা কততে বিক্রি হইলো, কত টাকা আজকে বিক্রি হয়েছে, কত টাকা ওখানে জমা দেওয়া হয়েছে, এগুলো কিন্তু খুব সহজেই আইসিটির কল্যাণে সংরক্ষণ করা যায়। বা তথ্য যেগুলো আছে এগুলো সেভ করে রাখা যায়, এসব হিসাব নিকাশের তথ্য ওইখানে রাখা যায়। সো আইসিটির কল্যাণে কিন্তু এইসব কাজ এখন খুব নিখুঁতভাবে করা যাচ্ছে। এরপর কি আছে, এটিএম। এটা ইম্পর্টেন্ট। এটিএম মানে, এটিএমের ফুল ফর্ম কি? অটোমেটেড টেলার মেশিন। এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা যে কোনো সময় টাকা তুলতে পারি। ব্যাংক তো সবসময় খোলা থাকে না, রাতের বেলা খোলা থাকে না, সন্ধ্যাবেলা তো বন্ধ হয়ে যায়, সকালে তো সবসময় হয়তো 10টা থেকে খুলে, 9টা থেকে খুলে, একটা নির্দিষ্ট টাইম আসে। কিন্তু এটিএমের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো সময় টাকা তুলতে পারতেছি প্রয়োজন হলে। এরপর কে আছে, ই কমার্স। ই কমার্স কি? অনলাইনে অর্ডার করা, অনলাইনে কেনাকাটা করা। আমরা এখন খুব সহজে, যে সামনে ঈদ আছে, আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা রুমে বসে এখন সব কিছু কেনাকাটা করতে পারি। আমাদের এই মার্কেটে যাওয়ার দরকার নেই, জাস্ট অর্ডার করলাম, হোম ডেলিভারি দিয়ে গেল, কাহিনী শেষ। এরপরে কি আছে, গ্লোবাল ভিলেজ এবং ডিজিটাল ইলেকট্রনিক্স। গ্লোবাল ভিলেজ এবং ডিজিটাল ইলেকট্রনিক্স। গ্লোবাল ভিলেজটা কি? আমরা এর আগে একটু ধারণা নিয়েছি, এখন আমরা পুরোটা পড়ি, তাহলে আমরা ভালোভাবে বুঝবো। আগে এক দেশ থেকে অন্য দেশে চিঠি পাঠাতে 1 থেকে 2 সপ্তাহ লাগতো, কিন্তু এখন চোখের পলকে চিঠির সাথে ছবি, কথা ও ভিডিও পাঠানো যায়। একটি গ্রামে মানুষ যেভাবে যখন একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, প্রযুক্তির কল্যাণে পুরো পৃথিবীটাই এখন ঠিক সেরকম একটি ভার্চুয়াল গ্রামে পরিণত হয়েছে। একে কি বলে? গ্লোবাল ভিলেজ বলে, বৈশ্বিক গ্রাম বা বিশ্বগ্রাম, সবগুলো একই টার্ম। গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম বা বিশ্বগ্রাম। এখন দেখো, আমরা এই আইসিটির কল্যাণে আমরা কিন্তু খুব সহজেই এখন মানুষের সাথে যোগাযোগ করতে পারি।
যেটা আগে সম্ভব ছিল না। সো হ্যাঁ, এটা আপেক্ষিক অর্থে আমাদের দূরত্বটা কমে গেছে। এটা তো এখন পৃথিবীর দূরত্ব তো আর কমা সম্ভব না। এখন ওই আমেরিকা যাইতে আমরা প্লেনে গেলে যে টাইম লাগার কথা ওইটাই যেতে পারে। এখন আগে হয়তো জাহাজে যাইতো মানুষ 3 মাস লাগতো, এখনও জাহাজে গেলে 3 মাসই লাগবে। কিন্তু আপেক্ষিক অর্থে কিন্তু দূরত্বটা কমে গেছে। যেখানে আগে যোগাযোগ করতে অনেক সময় লাগতো, আমরা কিন্তু এখন এই যোগাযোগটা খুব সহজে করতে পারতেছি আইসিটির কল্যাণে। এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম বা বিশ্বগ্রাম। এরপরে কি আছে? ডিজিটাল ইলেকট্রনিক্স। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাস্তবে রূপ দিতে যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করছে তা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স। এই ডিজিটাল ইলেকট্রনিক্স কি? ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে যেটাতে রেকর্ড হচ্ছে ক্যামেরা, এই স্মার্ট বোর্ড, মাইক্রোফোন, এগুলো সব কিছু হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের উদাহরণ। এটা আমাদের অধ্যায় এখানেই শেষ। এরপর আমরা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন দেখে নেব এক নজরে। প্রথমে কি আছে? উপাত্তের একটি উদাহরণ দাও। 1 নম্বরে আছে উপাত্তের উদাহরণ কি? 70, 80, 90, ঢাকা, ফয়েজ ইত্যাদি অনেক কিছু হতে পারে। এটার কি? এটার কোনো প্রেক্ষাপট ছাড়া সংখ্যা বা শব্দ, যেটার কোনো প্রেক্ষাপট নেই, যেটা আমাদের সামনে কোনো পরিপূর্ণ অর্থ দাঁড় করাতে পারে না, সেটাই হচ্ছে উপাত্ত। এরপর কি আছে? তথ্য কাকে বলে? উপাত্ত যখন কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটে অর্থপূর্ণ হয়ে ওঠে তখন তাকে তথ্য বলে। আমরা তো এর আগে দেখলাম তথ্য প্লাস প্রেক্ষাপট ইকুয়াল উপাত্ত প্লাস প্রেক্ষাপট ইকুয়াল তথ্য। অর্থাৎ উপাত্ত যখন কোনো নির্দিষ্ট প্রেক্ষাপটে, যখন আমরা একটা স্টোরি বা আমরা একটা অর্থ বুঝি কোনো কিছু থেকে, তখন সেটা হচ্ছে তথ্য। 3 নম্বরে কি আছে? আইসিটি এর পূর্ণরূপ কি? আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এরপর কি আছে? পৃথিবীর প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? যেটা আমরা ছবি সহ দেখছি একটু আগে, সেটা কি? এনিয়াক। এবারে 5 নম্বরে আছে গ্লোবাল ভিলেজ কি? আমরা একটু আগে আলোচনা করলাম আইসিটির কল্যাণে পুরো পৃথিবী আজ একটি ছোট গ্রামে পরিণত হয়েছে, যেখানে মুহূর্তেই যোগাযোগ করা যায়। একেই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে। 6 নম্বরে আছে টেলিমেডিসিন কি? তথ্য প্রযুক্তির সাহায্যে দূর থেকে প্রদত্ত চিকিৎসা সেবা বা ডাক্তারের পরামর্শ নেওয়াকে টেলিমেডিসিন বলে। অর্থাৎ দূর দূরান্তে যেসব মানুষ আছে তারা খুব সহজেই শহরে বা অন্য কোথাও থাকা ডাক্তারদের সাথে কথা বলতে পারতেছে, সেবা বা পরামর্শ নিতে পারতেছে, এটাকেই টেলিমেডিসিন বলে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, আইসিটির মূল চালিকা শক্তি কোনটি? আইসিটির মূল চালিকা শক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 2টি আছে আইসিটির মূল চালিকা শক্তি, ইন্টারনেট এবং ডিজিটাল ইলেকট্রনিক্স। অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক্সগুলো কি? এই যে স্মার্ট বোর্ড, ফোন, ল্যাপটপ, কম্পিউটার, পিসি এটসেট্রা, যেগুলো স্মার্ট ডিভাইস আছে, এগুলো হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের উদাহরণ। সাথে হচ্ছে ইন্টারনেট। এই দুটার সমন্বয়ে কিন্তু আইসিটির মূল চালিকা শক্তি দাঁড়িয়ে আছে। অর্থাৎ একটা দিয়ে কিন্তু কিছুই হবে না। তোমার কাছে একটা ডিভাইস আছে কিন্তু ইন্টারনেট নাই, তুমি কিন্তু কিছুই করতে পারবে না। কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না, ফেসবুকে কাজ হবে না, কিছুই করতে পারবে না। আমার সাথে ইন্টারনেট আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স নাই, তাইলেও কিন্তু কাজ হবে না। সো এই দুইটাই হচ্ছে আইসিটির মূল চালিকা শক্তি। এই তো আমাদের অধ্যায় এখানেই শেষ। আশা করি ভিডিওটি দেখার পরে বই আর খুব একটা পড়তে হবে না, আমরা মোটামুটি সব কিছুই কভার করে দিয়েছি। এই তো, আল্লাহ হাফিজ।